পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখতে হবে। কি কারণে গিয়েছে বলে মনে করছেন? কি কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে। কে সানিরাজকে যে প্রশ্ন করুন যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন, আমার সঙ্গে আমার ধৈর্য চ্যুতি যাতে না ঘটান। যদি আমার বাড়িতে কোনো অশালীন আচরণ পুলিশ করে তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে, কালকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে। বাড়ির সঙ্গে কোনো রকম আমার ছেলে, আমার মিসেস, আমার বৌমা, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করা হয় তাহলে আপনি তৈরি থাকবেন কে সানিরাজ। আপনার সঙ্গে আমি বৃহস্পতিবারে বেলা 12টায় দেখা হবে বহরমপুর শহরে। আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনতা আছে, সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনাসামনি। এসপি অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এসপি কোনো এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ ছাড়ব না। এখনই ঘোষণা করে দিলাম যে বৃহস্পতিবার বেলা 12টা। মুর্শিদাবাদ বলতেই এখন শুধু চারিদিকে হুমায়ুন কবিরের নাম, যা প্রতি পদে পদে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অর্থাৎ সুপ্রিমোকে ভাবাচ্ছে যে কিছু ভুল ইনফরমেশনের জন্য এই ব্যক্তিকে বাদ দিয়ে নিত। কাঁপাচ্ছেন মুর্শিদাবাদ একাই হুমায়ুন কবির। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও রয়েছে, যেমন আজকেকার ঘটনায় আপনারা তুলে নিন না। আজকে সারাদিন মোটামুটি মুর্শিদাবাদে চরমভাবে রাজনৈতিক মহল একদম উত্তপ্ত ছিল, যেখানে আমরা দেখলাম যে কিছুদিন পরই অভিষেক ব্যানার্জির আসার কথা মুর্শিদাবাদে, আর তার আগেই ইন্টেনশনালি হুমায়ুন কবিরের ছেলেকে অ্যারেস্ট করে একটা হুমকি চুমকি দেওয়া না তো, মানে এখানে আমি কিন্তু প্রশ্ন তুলছি, একটা হুমকি চুমকি একটা মাপার চেষ্টা করা না তো, কারণ মাপতে গিয়ে তো ভয়ঙ্কর বিপদে পড়লো তৃণমূল কংগ্রেস। পরিষ্কার দেখা গেল এখানে হুমায়ুন কবির নিজের মুখে বলছেন যে এসপির দপ্তর ঘেরাও করব, ক্ষমা চাইতে হবে। এটা বলতে না বলতেই পুলিশ কিভাবে পিছু পা হলো, কিভাবে তারা বুঝে গেল যে আমাদের অকাত নেই, এটা অকাতের বাইরে হয়ে গেছে, এবং পদক্ষেপ নিয়েছেন। স্পেসিফিক কেস দেওয়ার পরেও হুমায়ুন কবিরের ছেলেকে ছাড়তে বাধ্য হলেন। এ যদি আপনারা থাকতাম তাহলে এখন জেলের হাওয়া খেতাম। জামিন নিতে হতো পরের দিন। বেশ কিছু অযোগ্য ধারাও রয়েছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এখানে BNS 353 সহ বেশ কিছু একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে, নন ভেলেবল সেকশন রয়েছে। তো আপনারা থাকলে এতক্ষণে জেলের হাওয়া খেতাম, টাইম দেখতাম, আঙুল গুনতাম। আর সেখানে হুমায়ুন কবিরের এক দাপটে তার ছেলেকে স্পেসিফিক মামলা দেওয়ার পরেও ছাড়তে বাধ্য হলো আধিকারিকরা। ছোটখাটো পুলিশ না, এখানে আধিকারিকরা খেলেছেন। আজ সারা দিন ধরে আমি দেখছিলাম যে ঠিক কি কি তামাশাটি হয় আর কত দূর মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরের জল মাপতে পারে। তো যতটা জল মাপতে পেরেছেন তাতে স্পষ্টভাবে আমি বলতে পারি যে 2026-এ যে কি হতে চলেছে তার আঁচ মমতা ব্যানার্জি বুঝে গেছেন। এটি আর কিছু না, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হুমায়ুন কবিরের বাড়ি ঘিরে ফেলা হয়েছিল। আমি তো অবাক হয়ে গেলাম যে এত অ্যাকশন, বাপরে বাপরে, র্যাপ ট্যাপ নেমে গেছিল। মানে অবস্থা যা, তাতে মনে হয়েছিল হুমায়ুন কবিরের ছেলে গোলাম যিনি রয়েছেন উনি হয়তো মারাত্মক কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে ফেলেছেন। যদিও যা করেছেন অর্থাৎ যা অভিযোগ উঠছে তা অত্যন্ত ভয়ঙ্কর। সেটা হচ্ছে অন ডিউটি পুলিশকে, অর্থাৎ যে 3 জন দেহরক্ষী দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে, বিধায়কের নিরাপত্তার জন্য যে 3 জন পুলিশ কর্মী রয়েছেন তাকে অন ডিউটি নাকি গায়ে হাত তোলা হয়েছে। কিসের জন্য? যে হঠাৎ করে পারমিশন ছাড়া হুমায়ুন কবিরের অফিসে ঢুকে পড়ে ছুটির আবেদন করেছিলেন। যখন হুমায়ুন কবির বলছেন যে না ছুটি হবে না, এখন ভাই ইলেকশনের মাহল চলছে, এখন ছুটি ফুটি দেওয়া যাবে না, তখন নাকি দেহরক্ষা যিনি করবেন অর্থাৎ ওই
সিকিউরিটি, তিনি নাকি প্রচন্ডভাবে রেগে গিয়ে বললেন, না ভাই আমি তো ছুটি নেবই, আমার ব্যক্তিগত কারণে আমাকে ছুটি দিতেই হবে। আর সেই হাল্লা শুনেই নাকি হুমায়ুন কবিরের ছেলে পাশের ঘর থেকে চলে আসেন এবং সেখানে নাকি কথা কাটাকাটি এতদূর হয়ে যায় যে হাতাপাই পর্যন্ত ঘটনাটি ঘটে যায়। অর্থাৎ পুলিশ কর্মীর গায়ে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নাকি হাত পর্যন্ত তুলেছেন, অর্থাৎ অন ডিউটি পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন। পয়েন্টটা নোট করার আছে, আমরা আপনারা না, এই সমস্ত ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এনারা অর্থাৎ এই নেতারা অ্যাকর্ডিং টু ল চলে না, ল অ্যাকর্ডিং টু নেতা চলে। এখানে যেটা আমরা বুঝতে পারলাম। তো হাত ফাত নাকি তোলা হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি, এবং সঙ্গে সঙ্গে বাড়িতে র্যাপ ঠ্যাপ নেমে পুলিশ ঘেরাও করে হুমায়ুন কবিরের ছেলেকে তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পর বিরাট বৈঠক চলে। যখন হুমায়ুন কবির নিজের সমস্ত কাজ ছেড়ে থানায় পৌঁছে যান, শক্তিপুর থানায়, তখন সেখানে গিয়ে দেখেন ওনার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা চলছে। কারা কারা করছেন? দিগ্গজ আধিকারিক নেমেছেন, শক্তিপুর এবং হরিহর পাড়ার আইসি চলে এসেছেন, এসডিপিও উপস্থিত রয়েছেন, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর করা হচ্ছে। তারই মধ্যে খবর আসছে যে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করে নিয়েছে পুলিশ। ভাই এটুকু তো আমরা বেসিক সেন্স কাজে লাগাতে পারি যে যখনকার ঘটনা ঘটেছে সেই টাইমটি বলে দিলেই মোটামুটি সিসিটিভি ফুটেজে দেখা যেতে পারে যে কি ঘটেছে কি ঘটেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মামলা দায়ের হওয়ার পর, মানে ভাবুন এফআইআর হয়ে যাওয়ার পর ধারাগুলি যখন জেনে গেলাম, তারপরেও আদালতে নাকি তোলা হবে না হুমায়ুন কবিরের ছেলেকে। 41C নোটিশের ভিত্তিতে থানা থেকেই ছেড়ে দেওয়া হলো। আর বলা হচ্ছে আমরা সিসিটিভি ফুটেজকে ফরেন্সিকে দিচ্ছি এভিডেন্সের জন্য, ভালো করে একদম চেকিং ফেকিং করে আসবে, সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে ঠিক সেদিন কি ঘটেছিল। মানে এতই মূর্খ আমরা। কবে ফরেন্সিক রিপোর্ট আসবে, কি হবে, একটা কেমন ধোঁয়াশা তৈরি করে দেওয়া হলো। এবং আমরা দেখতে পেলাম যে ছাড় পেয়ে গেলেন হুমায়ুন কবিরের ছেলে গোলাম। এখানে স্পষ্ট বার্তা, আর কিছুই না, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে হালকা ভাবে নিয়ে মমতা ব্যানার্জি যে ঠিক কতটি ভুল করেছেন সেটা হয়তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে হুমায়ুন কবির বানিয়েছেন যে নেতা, হ্যাঁ আমি অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছি, তার সাথে যখন বিধায়ক এই ভাষায় কথা বলতে পারেন, তাহলে ভাবুন মমতা ব্যানার্জি ওনার কাছে তো কিছুই না। দেখুন। আর অধীর তুই কি নামাজ পড়বি না কি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। তুই তো এই বেলডাঙ্গার লোককে বোকা বানাস, সরুলিয়া, জলিলিয়া, আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্ট্রোল থেকে মুতে এসে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই না মুখ হারাম, তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? তোর কি স্বার্থ রে? তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস? তুই কংগ্রেস করিস, তোর প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও, এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পিভি নরসিংহ রাও মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের। তখন তোরা কথা বলেছিলি? তুই তো ছিলিস না, তোর কোন অস্তিত্ব ছিল না। অধীর 92 সালে 99 তুই এমপি হয়েছিস। তো মমতা ব্যানার্জি তো ছিল, তুমি বিরোধিতা করেছিল। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথায় তালা মেরে দিয়েছিল, নামাজ পড়া বন্ধ। বুঝতে পারছেন কেন দেখালাম ভিডিওটি? বোঝার আছে এখানে। কথা যেভাবে বলুক না কেন বলছেন কিন্তু ভীষণ লজিক্যাল। আর যেখানে অধীর চৌধুরীকে তুতুকারি করার আগে হুমায়ুন কবির ভাবছেন না, সেখানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলুন বা সেনাপতি বলুন অভিষেক ব্যানার্জি, এনার কাছে কিচ্ছুটি যায় আসে না। এখন হয়তো আমার মনে হয় যে সমস্ত নেতারা হুমায়ুন কবিরকে নিয়েও রিপোর্ট দিয়েছিলেন না যে এনাকে বার করে দিন, ঘাড় ধাক্কা দিয়ে কিছু যায় আসে না, এ তো ল্যাম্পপোস্ট হয়ে থেকে যাবে, তারা এখন হাই হাই করবে আর মমতা ব্যানার্জি 4 বার করে কান মুড়বেন যে ভাই কি রিপোর্ট দেওয়া হয়েছিল। কারণ ক্রেজ তো হুমায়ুন কবিরের চরম রয়েছে, দরদাস পুলিশ পর্যন্ত দাসত্বগিরি করতে আর পারলো না হুমায়ুন কবিরের সামনে। কারণ মনে পড়ে গেল যে না, বলছেন যখন বহরমপুর স্তব্ধ করে দেবো, হতেই পারে যে স্তব্ধ করে দিল। তো এই সমস্ত মধ্যে আপনারা কি বুঝলেন যে 26টা খুব একটা হালকায় যাবে না। মুর্শিদাবাদের যে 22টি সিট আসছে, যেদিকে মমতা ব্যানার্জি ঘুরেও তাকাননি, যে মুর্শিদাবাদ হেলা ফেলা ছিল, যেখান থেকে কি নেতা আসতেই পারে না, সব মূর্খ, সেখানে সব লেবার থাকে। তো আজ সেই মুর্শিদাবাদ প্রতি পদে পদে দেখাচ্ছে যে ভাই এখানেও পলিটিক্যাল লিডার থাকে আর আছে, আর অস্তিত্ব রয়েছে, যারা পুলিশকে পর্যন্ত বুঝিয়ে দিতে পারে যে তাদের ক্ষমতা ঠিক কতটা। আর তারই মধ্যে যখন অভিষেক ব্যানার্জি
আরেকটি বড় বক্তব্য দিয়ে ফেললেন, তখন আরো হাওয়া ফুস হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। কারণ এটা শুনে তো আমি নিজে হেসে ফেললাম, মানে এর থেকে বড় মূর্খামির মতো কথা আর কিছু হতে পারে না, যেখানে বলতে পারেন যে কোন অভিষেক ব্যানার্জি নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন যে এতদিন পর্যন্ত আমরা তো হাওয়াতেই জিতে গেছি। মানে ভাবুন কি অবস্থা। বলছেন BLA 2 দেরকে যে চতুর্থবার মমতা ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, তোমাদের ভরসাতেই মমতা ব্যানার্জি চতুর্থবার জিতবে। তাহলে এতদিন ভাই কি করে জিতে যায়? সাধারণ মানুষ আদৌ ভোট দিয়েছে নাকি সবই মৃত আর হাওয়াতেই মোটামুটি কেটে গেল 2016 পর? এখন কোথাও না কোথাও এই প্রশ্ন উঠছে। অভিষেক ব্যানার্জি প্রায় 1 লক্ষের বেশি নেতা কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। কি বৈঠক? তো SIR এর দ্বিতীয় পর্বের বৈঠক। আমার রাগ ওঠে এই সমস্ত খবর করতে গিয়ে, আর অত্যন্ত বিরক্তির সঙ্গে আমি এই সমস্ত খবর করি, যেখানে মনে হয় যে এমন এক রাজনৈতিক দল যাকে আপনারা দায়িত্ব দিয়ে বসিয়েছেন সিংহাসনে, যাদের ইন্ডাস্ট্রি করার কথা, কাজ করার কথা, ভাই কাজ করার কথা, তারা SIR কে নিয়ে দ্বিতীয় পর্বের বৈঠক করছে। মানে এর থেকে লজ্জার হাস্যকর কিছু হয় না। আর যদি পার্টিকুলারলি অভিষেক ব্যানার্জি অ্যাজ আ ব্যক্তি হিসেবে আমি বলে থাকি, তো নিজের তো ব্রেন থেকে বেরোয় জলের কি ফ্যাক্টরি সব কি করেছিল, সেখান থেকেও ভাই গোটালা পর গোটালা। মানে আমি অবাক হয়ে যাই যে মানুষ কিভাবে, আমি তখন ভাগ্যিস ছোট ছিলাম, যাই হোক বাদ দিন। তো দ্বিতীয় পর্বের বৈঠক করছেন BLA দেরকে নিয়ে, যেখানে BLA 2 প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা বোঝাচ্ছেন যে তোমরা প্রথম পর্ব পার করে ফেলেছো। কিসের জন্য? তো বলছেন যত নাকি রোহিঙ্গা আর বাংলাদেশির নাম বাদ যাওয়ার কথা ছিল তত হয়নি, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে কম রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নাম বাদ পড়েছে, আর তার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু যাচ্ছে BLA 2 দের ওপর। এবং সেখানে তিনি বলছেন যে এই যে 30 থেকে 32,000 BLA 2 দের সাথে আমরা কিন্তু নিয়মিত যোগাযোগ রেখেছিলাম, আমার অফিস কিন্তু নিয়মিত যোগাযোগ রেখেছে। মানে ভাবুন, 500 কোটি টাকা 600 কোটি টাকা দিয়ে আইপ্যাক পুষছেন এবং সেই আইপ্যাক এই সমস্ত সাজেশন দিচ্ছে, আর রাজ্যের কাজ গেল ভাড়ে ভবানী, মানে যাকে বলা হয় ভাড়মে যাও ভাই রাজ্য, আর সেখানে এই সমস্ত কাজ করানো হচ্ছে। আর সেখানে ফেরও BLA 2 কে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার আবার চরম দায়িত্ব, মানে গুরু দায়িত্ব হচ্ছে যে প্রথম তো আগামী 1.5 মাস ধরে এই BLA দের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা BLO দের উপর নজর রাখবে। BLO দের উপর আগামী 1.5 মাস একদম নজর রাখবে, কোনো দিক তাকানো যাবে না, তাদের উপরেই নজর রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে হিয়ারিং এ ডেইলি BLA 2 কে উপস্থিত থাকতে হবে। BLA 2 কে উপস্থিত থাকতে হবে। যে রক্ষা শিবির ক্যাম্প হয়েছে তাকে সক্রিয় রাখতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে শুনানিতে যারা যাচ্ছে তাদের জন্য ক্যাম্পের ব্যবস্থা মানে রেখেছেন, যাতে তারা মানে একদম মানে যদি বাই চান্স হিয়ারিং এর ক্ষেত্রে ডিলে হয়ে যায় বা বিরক্ত লেগে যায়, মাঝপথে যদি ছেড়ে বেরিয়ে চলে যায়, তাহলে তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা যেতে পারে। তো তারা যেন অধৈর্য না হয়ে পড়ে, সেই কারণে সমস্ত রকম যা যা প্রয়োজন, সমস্ত নথি থেকে বলুন বা যা যা তৃণমূল কংগ্রেস করতে পারে, সমস্ত কিছু দিয়ে হিয়ারিং এ ডাকা ব্যক্তিদের সাহায্য করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। এবং আবারও এই SIR এর দ্বিতীয় পর্যায়ের যে বৈঠকের মাধ্যমে দ্বিতীয় ফেজের যে হিয়ারিং হতে চলেছে, তার দায়ভার পুরোপুরি কমিশন কি হেডেক নেবে, তৃণমূল কংগ্রেস একাই নিজের কাঁধে তুলে ফেলেছে। তো এই তো পরিস্থিতি যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে জেতাবে কে? তো BLA 2। আর তারপর আরো বড় খবর সামনে আসছে। এইবার তো চমকে দেওয়ার মতো খবর হচ্ছে যে এবার অভিষেক ব্যানার্জি তো জানেন সাংগঠনিক দায়িত্ব ওনার কাঁধে, তো তিনি ভাবছেন যে আমি তো ভাই জল মাপতে পারছি না, বুঝতে পারছি না যে ফ্লোটিং ভোটার আছে তারা কোন দিকে যেতে পারে। ফ্লোটিং ভোটার তো ছাড়ুন, সরকারি কর্মী যারা আছে তারা কি পুরোপুরি TMC কে চায়? তো সেই কারণে ফোন দিয়ে আটলেন যে এইবার আমি মাপবো। এতদিন পর্যন্ত কি দেখেছিলেন যে আইপ্যাকরা আপনাদেরকে ফোন করে জিজ্ঞেস করছে, আমি পলিটিক্যাল স্টুডেন্ট, আমি ম্যাথের স্টুডেন্ট, আমি জিওগ্রাফির স্টুডেন্ট, আমরা প্রজেক্ট করছি, আপনি কাকে ভোট দিয়েছেন বলুন তো। এই সেম কাজই হবে, কিন্তু আর আপনাদেরকে ফোন যাবে না, এবার ফোন যাবে রাজ্যের কর্মচারীদেরকে। ঘোষণাপত্র দেওয়া হচ্ছে। ইন্টেনশন হচ্ছে যে কারা সরকারি কর্মচারী হয়ে কারা সমর্থন করছে TMC কে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে মেন উদ্দেশ্য। অর্থাৎ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীদের যে সিংহভাগ সক্রিয় ভূমিকা পালন করে সেটা জানে।
আপনারা বলতে পারেন যে ভোট নেওয়া থেকে শুরু করে ভোট গণনা প্রক্রিয়া অর্থাৎ ভোট প্রস্তুতি, এই প্রত্যেকটা যে 3টে ফেজ হয়ে থাকে, 3টেতেই সক্রিয় ভূমিকা পালন করে থাকে রাজ্য সরকারের কর্মচারী। তো এইবার টিএমসির দিক থেকে অর্থাৎ টিএমসি প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দিক থেকে একটি ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, যেখানে সরকারি কর্মচারীদেরকে চিহ্নিত করার কাজ হবে যে তারা ঠিক তৃণমূল কংগ্রেসের কাজের প্রচারে, অর্থাৎ কাজ বলা যাবে না, এখানে উন্নয়ন বলতে হবে, উন্নয়নের প্রচারে তারা ঠিক কতটা সক্রিয় ভূমিকা পালন করবে। এই যে ডিজিটাল যোদ্ধা যারা কাজে নেমে পড়েছে, তাদের সাথে সরকারি কর্মচারীরাও এই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কাজে যোগ দেবে কি না, সেইটারই হ্যাঁ কি না উত্তর জানার জন্য ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, যেখানে জানা হবে তিনি কোথায় কাজ করেন, কি করেন, কোন বিধানসভা, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কাকে সমর্থন করেন। মানে যেটা ব্যক্তিগত ব্যাপার সেটাকে জানতে চাওয়ার চেষ্টা করা হচ্ছে যে আপনি কাকে সমর্থন করে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের প্রচারে আপনি কাজ করবেন কিনা। অর্থাৎ যে বা যারা বলবে যে আমি তো ভাই এটা কি কথা, আমি তো এরকম বলতে পারবো না, তার মানে তাদেরকে বাদের খাতায় ফেলা হবে যে একে তো ভোটের দায়িত্ব দেওয়াই যাবে না। আর যারা ইন্টারেস্ট দেখাবে যে হ্যাঁ আমি উদ্যোগী, আমার খুব ভালো লাগে, তাদেরকে হ্যাঁ এর খাতায় ফেলা হবে যে হ্যাঁ এদেরকেই ভোটের দায়িত্ব দেওয়া হবে। মানে এর থেকে নিচ আর নোংরা মেন্টালিটি, মানে এইভাবে সংগঠন, মানে এটা কি ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা আপনারা বলতে পারেন। এতদিন পর্যন্ত শুনছিলেন যে এসআইআর এর কাজে সরকারি কর্মচারীদেরকে নাকি হিউজ প্রেসারে ফেলা হচ্ছে, চাপে তারা নাকি স্কুলে বাচ্চা পড়াতে পারছে না। তো এখন যে তাদেরকে দিয়ে ভোট প্রচার করানো হবে, সেটা তাদেরকে চাপে ফেলা না, সেটা তাদেরকে রাজনৈতিকভাবে চাপে ফেলা না, সেটা মানে আমি আমার ভাষায় বলবো এটা লিটারালি বাঁদরামি করা না আমাদের রাজ্যে যেটা চলছে। আর এইভাবেই নাকি তারা ভোট 2026-এর জিতে নেবে, আর চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যাবে এইভাবে। তো যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।